ওয়েলকাম টু বিএসএসসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত। তোমরা খুব ভালো করেই জানো গতকাল রাত্রে মোটামুটি রাত্রি 12টার পর 1টার সময় নেটের রেজাল্টের লিঙ্ক আসে এবং লিঙ্ক খুলতে খুলতে রাত্রি 2টোর সময়ই আমরা প্রথম পাই যে রেজাল্টের খবর, সেটা জেআরএফ এর খবর। এবং তারপরে আর সারাদিন জুড়ে আসছে একে একে নেট প্রাপ্তির খবর এবং রেজাল্টের দিনগুলো এরকমই কাটে। তো এই তাড়াহুড়োর মধ্যে থেকেও, ব্যস্ত শিডিউলের মধ্যে থেকেও, প্রচুর নেট, প্রচুর জিআরএফ এর মধ্যে থেকে আমি একদম ইনস্ট্যান্ট যাকে পেয়ে গেছি আমাদের সঙ্গে, সেটা হচ্ছে অজান্তা সরকারকে। তো আমি অজান্তাকে বিএসএসসিআই বেলুড়ে স্বাগত জানাচ্ছি। আজকের টপার স্টকে আমি অজান্তার থেকে শুনে নেব তার সাকসেস জার্নি, সে কিভাবে সফল হলো। তো সবার প্রথমেই আমি অজান্তাকে জিজ্ঞাসা করব, কেমন লাগছে এই সাফল্য পেয়ে? নমস্কার স্যার, আমার তো ভীষণ ভালো লাগছে। তার কারণ পরীক্ষা তো অনেকবারই দিয়েছি আমি। 2019 সাল থেকে আমার ভাবনা শুরু যে নেট পরীক্ষা দেব বা পড়াশোনা করব। কিন্তু সেই ভাবনাটা কি করে যে স্বপ্নটা সফল হবে তার কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। তারপরেই মানে তারপর আমি বিএসএসআইআর যোগাযোগ করতে পারি। ইউটিউবে একটা ভিডিও দেখি, সেখান থেকে ফোন নাম্বার পাই। তারপর আমার ডিএলএড চলছিল বা বিএড চলছিল তারপরে, সেজন্য আমি করতে পারিনি যেহেতু ওগুলো চলছিল। তারপরে আমি শেষমেশ সিদ্ধান্ত নিই যে আমি এখানে পড়বো এবং সেটা 2022-এর 8ই নভেম্বর আমি অ্যাডমিশন নিই এবং পথ চলা আমার শুরু হয়। তা 2022 সাল থেকে আমি এখানে পথ চলা শুরু হয়। তা প্রথম ভাবতাম যে আমরা তো কখনো স্কুলে বা কলেজে কখনো ভালো পড়াশুনো করিনি বা টপার কখনোই ছিলাম না। তা আমাদের পক্ষে নেট পরীক্ষায় পাশ করা বা নেট পরীক্ষা একটা কেন্দ্র সরকারের একটা পরীক্ষা দেওয়া, এটা আমাদের কাছে একটা স্বপ্ন। মানে যেটা বলতে গেলে একটা বিলাসিতার মতো গিয়ে মানে মনে হয়। কিন্তু সেইখান থেকে যে এইখানে ভর্তি হওয়া, আমাদের ইনস্টিটিউশনে ভর্তি হওয়া এবং সেখান থেকে শুধু মনে হয়েছিল যে অন্যান্য মানে বন্ধুরা পাচ্ছে, তাহলে আমি কি পারবো না? আমাদের কি স্বপ্ন কি অধরাই থেকে যাবে? এরকম মনে হতো। তারপরে নিয়মিত যখন ক্লাস করতাম, তখন ক্লাস করতে গিয়েও বহুবার ভেঙে পড়েছি। তার কারণ আমার আগে যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করছিল, পড়াশোনা করতে করতে ওরা উত্তর দিয়ে দিত যে কোনো প্রশ্নের, আমি তো পারতাম না, একদমই পারতাম না। এবং শুধু মনে মনে হতাম, মানে মনে করতাম যে আমার দ্বারা মনে হচ্ছে না, ওনারা সবাই এগিয়ে গেছে, আমি মনে হয় পিছিয়ে আছি, আমার দ্বারা হবে না। যখনই এরকম মন খারাপ হতো, মডারেটরকে ম্যাডামকে ফোন করতাম। ম্যাডাম তো আশ্বস্ত করতেনই যে এরকম ভাববেন না যে আপনি বলতে পারছেন না বা আপনি উত্তর দিচ্ছেন না বলে যে আপনি কিছু জানেন না, এমন না। ওনারাও পড়ছেন, আপনিও পড়ুন, আপনিও এগোতে পারবেন। তা উনি ভীষণভাবে সাহায্য করেছেন। যখন কিছু সমস্যা হয়েছে, মডারেটর ম্যামকে আমি ভীষণভাবে জ্বালাতন করেছি এবং উনি সাহায্য করেছেন। তা আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। এবং আপনার ক্লাসে আসা এবং ক্লাসে থাকার পাশাপাশি নানা রকম মোটিভেশনাল যে ভিডিওগুলো আপনি মানে দিতেন এবং আমি যে দেখতাম, এবং মোটিভেশনাল ভিডিও আমি মানে যখনই ভেঙে পড়তাম বারবার দেখতাম, ক্লাসের ফাঁকে ফাঁকে আমি দেখতাম এবং মানে ওটা ভীষণ পরিমাণে আমি মানসিক জোর পেতাম এবং সেখান থেকে মনে হতো যে আমাকে ঘুরে দাঁড়াতেই হবে। তা পরবর্তীকালে আমি রিঅ্যাডমিশন নিয়ে রেখেছি এবং আমার জানি না কতটা মানে এগোতে পারবো। জিআরএফটা আমার একটা স্বপ্ন আছে, কতটা পূরণ করতে পারবো আমি জানি না, কিন্তু চেষ্টা আমি করবো। স্বপ্ন তো পূরণ হবে, সে নিয়ে আমরা অবশ্যই আশাবাদী এবং সেই স্বপ্ন পূরণ আশা করছি আগামী 6 মাসের মধ্যেই হবে। বিএসএসসিআই এর হাত ধরেই হবে, এটা আমার বিশ্বাস। এবং আমরা প্রাণপণ চেষ্টা করব তোমাকে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দিতে। তো সবার প্রথমেই যে বিষয়টা আসি, যে যতদূর সম্ভব 2014 বা 2015-তে তোমার এমএ পাস, এবং তারপরে একটা বড় সড়ো গ্যাপ, এবং সেই গ্যাপের পরে গিয়ে মোটামুটি 22 সালে বিএসএসসিআই এর হাত ধরা, এবং জাস্ট এই ডিসেম্বর মাসেই তোমাদের কোর্স শেষ হওয়া। তো এই যে 2022 সালের একদম শেষ, মানে নভেম্বর ডিসেম্বর নাগাদ ভর্তি হওয়া, মানে মূলত 2023 সালটা পুরোটা ক্লাস করা। তো তার আগে কখনো নেট পরীক্ষা দিয়েছো তুমি? হ্যাঁ স্যার, আমি এর আগে
নেট পরীক্ষা দিয়েছি, মানে 20 সাল থেকে দিয়েছি। 20 পর থেকে যে পরপর পরীক্ষা হয়েছে এমন তো না, লকডাউনের জন্য দুটো দুটো বিষয়, মানে 2 বছর, 2 মানে ওই ছিল, মানে 6 মাস 6 মাসের, যেটা সেটা একসাথে মার্চ করে পরীক্ষাটা হতো, যেহেতু একবার হয়ে গেছিল তখন। একদম। দুবারের পরীক্ষাটা একবারে হয়ে গেছিল। তা সেই পরীক্ষাগুলো আমি দিয়েছি। পরীক্ষা দেওয়ার পরে মানে পড়েছি আর পরীক্ষা দিয়েছি। কিভাবে পড়তে হয়, কিভাবে কোশ্চেন হতে পারে, সেসব সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। আর সবচেয়ে খারাপ অবস্থা ছিল আমার জেনারেল পেপারে। জেনারেল পেপারে আমি মানে কি বলবো, জানতাম না বলতে গেলে। আর সিলেবাস সিলেবাসের মানে কোনটা টিচিং অ্যাপটিটিউড, কোনটা রিসার্চ অ্যাপটিটিউড, কোনটা কমিউনিকেশন, হ্যাঁ মানে যেগুলো যেন কোনোদিন যেন শুনিনি এরকম মনে হতো। আর আমার বাংলা সাবজেক্টে যদি বা একটু নাম্বার আসতো, কিন্তু জেনারেল পেপারের অবস্থা খুব খারাপ ছিল। আর অঙ্ক দেখলে তো আমার কিরম কিরম যেন একটা, মানে মাথা ঘোরা, শরীর খারাপ এরকম যেন মনে হতো, যে অঙ্কতে আমি কি করব। কিন্তু আমাদের স্যার, মানে শুভেন্দু স্যার, বিদ্যানন্দ স্যার যেভাবে করিয়েছেন, মানে সে লসাগু গসাগু থেকে শুরু করে কিভাবে কাটাকুটি করতে হয় সেগুলো ওনারা শিখিয়েছেন। হ্যাঁ, মানে এটা ভাবতেই পারিনি যে এইভাবে একটা নেটের পড়াশোনা এইভাবে, মানে সে একদম উম ছেলে মানুষ বাচ্চাদের যেভাবে শেখানো হয় সেভাবে ওনারা শেখাবেন, এবং সেটাতে সত্যি আমরা খুব আপ্লুত হয়েছি। তার কারণ ওইভাবে না শেখালে হয়তো আমরা পারতাম না। চেষ্টা করেছি। আর জেনারেল পেপারে প্রত্যেকটা স্যার ম্যাডাম, কুনাল স্যার, বিধান স্যার, ত্রিনা ম্যাডাম, কল্যাণী ম্যাম, জেনারেল পেপারে যেভাবে ওনারা পড়িয়েছেন, মানে সত্যি অসাধারণ অসাধারণ। আর রিসার্চ তো আমরা শুনেছি, রিসার্চের ব্যাপারটা একদম ধরে ধরে, মানে কিভাবে পড়ানো হতে পারে বা কিভাবে হয়, কনসেপ্টটা কিভাবে ক্লিয়ার করতে হবে, বিধান স্যার খুব খুব ভালো করে বুঝিয়েছেন। আর আমার রিসার্চটা হচ্ছে ভীষণ কঠিন লাগে, কেন কখনো আগে পড়িনি তো সেরকম, মানে ভীষণই কঠিন লাগে। আর টিচিং অ্যাপটিটিউড তবু একটু ডিএলএড বা বিএড কিছুটা অন্তত পড়ে এসেছিলাম, কিন্তু রিসার্চটা যেন আমার মাথার উপর থেকে যেত। কিন্তু ওনারা যেভাবে পড়িয়েছেন, মানে সত্যি কৃতজ্ঞতার কোনো শেষ নেই আমার, আমার এটাই বলার। বেশ। আচ্ছা, এই যে 2022 সাল থেকে মোটামুটি 4বার পরীক্ষা দেওয়া এবং তারপরে গিয়ে বিএসএসসিআই ভর্তি হওয়ার সিদ্ধান্ত, আজকের ডেটে আফসোস হয় না যে প্রথম থেকে যদি বিএসএসসিআই কে পেতাম বা তাহলে হয়তো ভালো হতো? হ্যাঁ স্যার, সেটা তো অবশ্যই হয়। কেন তখন আমার 2020 সালের আগে আমার একটা ছোট্ট ফোন ছিল, মানে যেগুলো কিপ্যাড ফোন। হ্যাঁ, মানে সেই ফোন বলতে গেলে এখন অচল। এবার ওই ফোন যেহেতু ছিল, সেজন্য সোশ্যাল মিডিয়া বা এইগুলো আমি সেসবগুলো কিছু জানতাম না বা পারতাম না, সড়গড় একদমই না। আর সেজন্য ওই হোয়াটসঅ্যাপ বা ইউটিউব থেকে যে কোনো ভিডিও টিডিও সার্চ করে দেখবো বা কোনো কোচিং সেন্টারে গিয়ে পড়বো, সেই জিনিসটা একদমই আমার মানে ধারণার বাইরে ছিল। আর একটা সুযোগ সুবিধা যেটা আমার বলার, সেটা হচ্ছে লকডাউন। তার কারণ অনেকবার ভেবেছি বহু কোচিং সেন্টারে পড়তে যাব বা পড়াটা হয়তো দরকার আছে, কিন্তু এই লকডাউন না হলে হয়তো অনলাইন ব্যাপারটা হতো না। আর আমি আমি যেহেতু একটা প্রাইভেট কিন্ডার গার্ডেন স্কুলের সঙ্গে যুক্ত আছি, আমার স্কুল সেরে আবার নতুন করে আবার গিয়ে পড়তে যাওয়াটা, মানে সময় বের করা ভীষণ মানে সমস্যা। আর সেই জন্য ভাবতাম যদি একটা অনলাইন যদি কিছু একটা হতো, খুব ভালো হতো। এবং সেটা হচ্ছে আমার কাছে খুব ভালো একটা সুযোগ, সেটা হচ্ছে ওই লকডাউনটা। লকডাউনটা হলো বলে অনলাইন ক্লাস, আর অনলাইনে ক্লাসের মাধ্যমে হচ্ছে আপনাদেরকে পাওয়া। সেটা না হলে হয়তো কোনোদিন মানে স্বপ্ন মনে হয় পূরণ হতো না। আচ্ছা, এবার একটা ছোট্ট প্রশ্ন করি, যে যে কোনো পরীক্ষায় সাফল্যের জন্য সেলফ স্টাডি সবসময় প্রয়োজন। তো সেলফ স্টাডির বাইরে গিয়ে এই বিএসএসসিআই বা এইরকম অনলাইন কোচিং সত্যি কি তোমাকে কিছু হেল্প করেছে আদৌ এই সাফল্যের জন্য? কি এই কোচিং সেন্টার গুলোর বা এই বিএসএসসিআই এর মতো প্রতিষ্ঠানের কোনো প্রয়োজন আছে বা বিএসএসসিআই এর কোনো হাত আছে? তোমার কি মনে হয়? আমার তো মনে হয় অন্য কোনো স্টুডেন্টের ক্ষেত্রে কতটা আছে কিনা আমি বলতে পারবো না। কিন্তু আমার ক্ষেত্রে বিএসএস-এর মতো স্টুডেন্ট না মানে ইনস্টিটিউশন না থাকলে হয়তো হতো না। তার কারণ আপনারা এই ইনস্টিটিউশন শুধুমাত্র পড়াশোনা করায় এমন না। ব্যক্তিগত জীবনে অসংখ্য স্ট্রেস নিয়ে আমরা চলছি। বর্তমান দিনে এখন সোশ্যাল মিডিয়া যেভাবে হাতছানি বা নানা রকম প্রলোভন আমাদের জীবনে আসছে, সেখান থেকে মোটিভেট হওয়া এবং মনকে শান্ত রেখে মানে পড়াশোনার মধ্যে চলা, এবং আপনাদের এই গাইড করা, তার মাঝখানে আপনারা মেডিটেশন এর ক্লাস করিয়েছেন। হ্যাঁ, সেগুলো আমার ক্ষেত্রে ভীষণ পরিমাণে
মানে উপকার পেয়েছি। মানে এগুলোরও প্রয়োজন আছে বলে মনে হয়েছে। এবং আমি মনে মনে করি যে কোনো না কোনো ক্ষেত্রে তো খামতি তো থাকে। আমার ক্ষেত্রে যেমন জেনারেল পেপারের ক্ষেত্রে, অঙ্কের ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রে মানে খামতিটা ছিল। এবং সেই খামতি আ মানে পূরণ করার জন্য এটা হয়তো সেলফ স্টাডি হয়তো অতটা সহজ হতো না। যদি না আপনাদের এই ইনস্টিটিউশনে যদি আমি সাহায্য না পেতাম। আচ্ছা, বেশ। আচ্ছা, বিএসএসসি এর যে অনলাইন কোচিং, আমাদের সাধারণত ট্র্যাডিশনাল পড়াশোনাতেই আমরা বিশ্বাসী। তো এই অনলাইন কোচিং, ঘরে বসে ক্লাস করা, এটা কতটা ফ্রুটফুল? মানে অনলাইন কোচিং থেকে সত্যি কি কিছু শেখা যায়? আজও যারা অনলাইন কোচিং এ মানে ভর্তি হতে ভয় পায়, যে আমি প্রত্যন্ত গ্রামে থাকি, বা আমি অনলাইনে ইউটিউব, ফেসবুক এন্টারটেনমেন্টের জন্য ঠিক আছে, কিন্তু পড়াশোনার জন্য অনলাইনে ঠিক পড়াশোনা হয় না। পড়াশোনার জন্য সেই একেবারে পুরনো গুরুগৃহের মতো সামনাসামনি বসেই পড়াশোনাটা করতে হবে, না হলে হবে না। এই ব্যাপারটার সঙ্গে কতটা আপনার কি মতামত এই বিষয়টা? আম অনলাইনে পড়াশুনো হয় না এটা আমি বলব না। কেন আমি বলব আমার ক্ষেত্রে অফলাইন হলেই বরঞ্চ বেশি অসুবিধা হতো। যাতায়াতে সময় নষ্ট হতো। তারপরে অনেক দূরে হয়ে গেলে সেখান থেকে আ মানে মানে ক্লাস করতে যাবো, বাড়ি এসে আবার সেগুলো সেলফ স্টাডি করব। মানে টাইমটা আমি হয়তো ঠিকঠাক বের করতে পারতাম না। যদি না এই মানে অনলাইন হতো। আর অনলাইনে আমার মনে হয় বেশি সুবিধা হয়। কেন আ অফলাইনে আমি একদিন উম ওই বেলুড়ে গেছিলাম ক্লাস করতে। আ তা সেখানে আমার মনে হয়েছে অসংখ্য স্টুডেন্ট তো, অসংখ্য স্টুডেন্টের মাঝখানে কোনো একটা সমস্যা আ সবার সামনে বলবো কেমন একটা লজ্জা, লজ্জা লাগতো। মনে হতো যে সবাই পারে আর আমি পারি না। কিন্তু অনলাইনে হলে কি হয়? কেউ আমাকে তো দেখতে পাচ্ছে না। বলে দিলাম কোনো একটা সমস্যা। সমস্যা স্যার তো সমাধান করেই দেবেন। আর আমি খুব কম কথা বলতাম ক্লাসে। একদম কথা বলতাম না। মানে কোনো ক্লাসে আমার বাংলা ডিপার্টমেন্টের ক্লাসে বা জেনারেল পেপারে আমি একদমই কথা বলতাম না। বন্ধু-বান্ধবরা যা জিজ্ঞেস-টিজ্ঞেস করতো বা স্যার যেভাবে বোঝাতেন আমার তাতেই প্রশ্নের উত্তর পাওয়া হয়ে যেত। আমি একদম কথা বলতে মানে পছন্দ করতাম না। আমার কিরকম একটা জড়তা কাজ করত। আর অনলাইন ক্লাস আমার ক্ষেত্রে খুব সুবিধা হয়েছে। যখন তখন যেখানে ইচ্ছা আমি আমার ঘরটাকেই আমি আমার ক্লাসরুম বানিয়ে নিই। আমার কেউ ডিস্টার্ব করবে না। আম মানে কেউ বিরক্ত করবে না এবং আমার কোনো এনার্জি নষ্ট হচ্ছে না। আমি যখন তখন পড়াশোনা করতে পারছি। সেক্ষেত্রে আমার অনলাইনটা হচ্ছে ভীষণ উপকার। ভীষণ উপকারী আমার ক্ষেত্রে। আচ্ছা, 2024 সালে এমএ পাস, তাই তো? আমি যদি না খুব ভুল না করি। ১৪ সালে। সরি, 2014 সালে এমএ পাস। সরি, 2014-তে এমএ পাস, এবং 2024-এ এসে নেট। মানে মানে একটা বড় সময়ের গ্যাপ। তো এতদিন পরে সত্যি কি ফিরে এসে এনটিএ নেটের মতো সর্বভারতীয় স্তরের পরীক্ষায় সাফল্য, মন্ত্রটা কি? কোন জাদু বলে হলো এটা? আ শুধুমাত্র বলব এটা হচ্ছে মানে আমার ইচ্ছা। যে আমি পড়াশোনা করব এবং আমি পড়াশোনার মধ্যে ফিরতে চাই। আমার ব্যক্তিগত জীবনে অসম্ভব সমস্যা ব্যক্তিগত জীবনে। আ তা সেখান থেকে এত স্ট্রেস, এত সমস্যার মধ্যে আমি পথ চলেছি। কিন্তু প্রতি ক্ষেত্রে আমি দেখেছি যে পড়াশোনার ক্ষেত্রে ১ম আমার বাধাটা আসছে। মানে যা কিছু আমি করতে চাইছি মানে পড়াশোনাটাকেই বন্ধ করে দেওয়ার একটা মানসিকতা চলে আসছে। আর আমি চেয়েছিলাম পড়াশোনাটাকেই করতে। আমার ব্যক্তিগত জীবনে কোনো স্বাদ-আহ্লাদ বা ঘোরাফেরা, আনন্দ করা, পুজো-পার্বণ এইসব আমার কাছে প্রায়োরিটি ছিল না। আমার কাছে ছিল হচ্ছে মেইনলি পড়াশোনা। তা পড়াশোনা করতে গিয়ে প্রচুর বাধার সম্মুখীন হয়েছি এবং সেখান থেকে আমার মনে হয়েছে এত বাধা আসছে যখন, তার মানে এটার উপরে আমাকে বেশি ফোকাস করতে হবে এবং এটার উপর বেশি জোর দিতে হবে। সেজন্য আমার একটা জেদ চেপে গেছিল যে আমি পড়ব। আ সেই মানে সেই ইচ্ছার জোরে এবং আপনাদের হাত ধরতে পেরে হয়তো এটা আমার পক্ষে সম্ভব। একা, একা তো পথ চলতে গিয়ে দেখেছি অনেকবার হোঁচটও খেয়েছি। আ ঠিক পথ মানে সঠিক পথটা যেন পাচ্ছিলাম না। সেইজন্য আমি এর আগে আ মানে ভিডিও দেখেছিলাম। আ যারা মানে টপার হয়েছিলেন। তা উনারাও দেখেছি কাজ করছেন বা অন্য কোনো চাকরি সূত্রে অন্য কোনো জবের সঙ্গে যুক্ত আছেন। তার সাথেও ওরা পড়াশোনা ওনারা চালিয়েছেন। তা সেক্ষেত্রে আমার মনে হয়েছে ওনারা যদি পারেন তা আমি একবার চেষ্টা করে দেখব। সেজন্য সেই ইচ্ছাটাকে মরতে দিইনি। একদম। তো আরেকটি ছোট্ট প্রশ্ন, যে জবের পাশাপাশি নেট পরীক্ষার প্রস্তুতি নেওয়া এবং এত বড় সিলেবাসকে কমপ্লিট করে নেট পাওয়া, তো
মানে আপনার রুটিনটা কেমন ছিল? কারণ সত্যি কথা বলতে অনেকের মনেই কিন্তু এই সুপ্ত বাসনা আছে যে আমাকে নেটটা পেতে হবে, কিন্তু প্রবলেমটা একটাই, আমি তো জবের সঙ্গে যুক্ত, আমি তো জব থেকেই ক্লান্ত হয়ে যাই, আমি আর কি করে পড়বো? তো আপনি ঠিক কিভাবে ম্যানেজ করেছেন একদিকে জব একদিকে নিজের পড়াশুনো, এবং দুটোকে ব্যালেন্স করেই আজকে সাফল্যটা এসছে? তো সেটা যদি একটু শেয়ার করেন আমাদের সাথে, রুটিন কেমন ছিল? হ্যাঁ, যেহেতু আমি একটা প্রাইভেট স্কুলের সঙ্গে যুক্ত, আমার সেটা মর্নিং স্কুল। সকাল ৬টা থেকে মানে ঘুম থেকে ওঠা থেকে রেডি হয়ে বেরোতে সকালটা চলে যেত এবং বাড়ি ফিরতে আমার প্রায় ১২টা হয়ে যেত। মানে সকালবেলাটা পুরোটাই চলে গেল। তারপরে আমি ওই স্কুলের যেতে ট্রেনের মধ্যে ১০ থেকে ১৫ মিনিট সময় পেতাম। সেই সময়টুকু আমি মোবাইলের পিডিএফ গুলো দেখতাম। যেগুলো পড়েছি সেগুলো পিডিএফ গুলো দেখতাম। কখনো ছোটখাটো মক টেস্ট যেগুলো হয়, কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস করা হয়। হ্যাঁ, সেগুলো অনেক সময় প্র্যাকটিস করে নিতাম। ওইটুকু সময়ের মধ্যে যা হয়। আর তারপরে বাড়ি ফিরে আ দুপুরবেলা স্নান খাওয়া করার আগে দুপুর দুপুরবেলা একটু পড়াশোনা করতাম। আ তারপরে বিকেলবেলা আবার একটু মানে খাওয়া-দাওয়ার পরে ০.৫ ঘন্টা রেস্ট নিয়ে আবার পড়তাম। পড়তে আবার হয়তো ৮টা বেজে গেল, তখন ক্লাস করলাম। ক্লাস করার পরে আবার খাওয়া-দাওয়ার পরে আরেকটু পড়তাম। দিয়ে মোটামুটি ১২টা নাগাদ মানে সবকিছু কমপ্লিট করে আবার মানে ঘুমাতে গিয়ে আবার পরের দিন শুরু হতো। আর যেদিনকে আমার আ পড়াশুনো মানে স্কুল থাকতো না, শনি, রবিবার ২ দিন ছুটি থাকে। সেদিনকে আমি একটু বেশি করে পড়ার সুযোগ পেতাম। আর কোনো হলিডে আমি সময় নষ্ট করতাম না। তারপরে আমি কোনো পুজো, অনুষ্ঠান, বিয়েবাড়ি, অ কোনো কারোর জন্মদিন সেলিব্রেশন কোনোদিন আমি অ্যাটেন্ড করতাম না। আমার কিছুতেই কিছু মনে হতো না। শুধু মনে হতো যে আমার জীবনে তো কোনো আনন্দ নেই। শুধু বাইরের লোকের আনন্দ, হইচই, তাদের সুখ তো আমার সুখ না। সেইজন্য মনে হতো যেদিনকে আমার জীবনে সফলতা আসবে সেদিনকে আমি আনন্দ করব। তার আগে না। ওইজন্য মানে ওই প্রতি বছর পুজো আসে আর প্রতি বছর চলে যায়। ছোট থেকে তো অনেক পুজো, অনুষ্ঠান, সেলিব্রেশন করলাম কিন্তু জীবনে পেলাম কি? কিছুই তো পেলাম না। সেজন্য মনে হতো যে পুজো যাচ্ছে যাক। আমার সফলতাটা যদি একবার জীবনে আসে তাহলে সেটা আমার কাছে চরম পাওয়া হবে। সেজন্য ওইজন্য ছোটখাটো ওই অনুষ্ঠান, বিয়েবাড়ি, পুজো এইসবগুলো আমি খুব সহজেই আমি করে ফেলতে পারতাম। মানে এড়িয়ে যেতে পারতাম। যেটুকু মানে মন থাকতো সেটা শুধু আমার পড়াশোনাতেই থাকতো। ওগুলোতে শুধু মনে হতো যে আমার সময় নষ্ট। আর সোশ্যাল মিডিয়াতে বলব WhatsApp টা থাকতো। কেন নানা রকম আমাদের ইনস্টিটিউশন এ যে সমস্ত ম্যাডাম রয়েছেন তাদের সাথে লিংক করানোর জন্য। হ্যাঁ, WhatsApp টা আমি ইউজ করি। Facebook আমি যবে থেকে ওই ভর্তি হয়েছি এই কোর্সে সেদিন থেকে আমি Facebook বন্ধ করে দিয়েছি। Facebook এ আমি একদমই অ্যাক্টিভ নই। আর কোনো সোশ্যাল মিডিয়া YouTube আমি দেখি না। আর যেটুকু সময় পাই, আমার হাতে এমনি সময় কম। যেটুকু সময় পাই একটু পড়াশোনার মধ্যে থাকার চেষ্টা করি। মানে পিডিএফ গুলো পড়া, কোয়েশ্চেন ব্যাংক একটু দেখা, আম রেকর্ডিং গুলো একটু দেখা, এই এইটুকুই। মানে যতক্ষণই সময় পান বিএসএসসিআই অ্যাপের মধ্যেই থাকেন, কথা শুনে যেটা বুঝতে পারলাম, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, মানে পিডিএফ গুলো একটু পড়তাম এই আরকি। মানে পিডিএফ আচ্ছা, গুলোতেই বিএসএসসিআই অ্যাপটা সম্পর্কে আপনি কি বলবেন? আপনার নেটের প্রস্তুতিকে কতটা সহজ সরল এবং কতটা সুন্দর করে তুলেছে বিএসএসসিআই অ্যাপটা, কতটা ইউজার ফ্রেন্ডলি, এবং আপনি ঠিক কিভাবে ব্যবহার করেছেন আমাদের ফিচার্স গুলো যদি একটু বলেন। না, যখন আমি ভর্তি হয়েছিলাম ২০২২ এ তখন অনেক কিছু ফিচার্স ছিল না। কিন্তু পরবর্তীকালে সেগুলো আপডেট হতে গিয়ে মনে হয়েছিল যে, আরে এগুলো তো আমার হাতের মানে মুঠোর মধ্যে এনে দিচ্ছে। আমাকে আর খাটতে হচ্ছে না। কিছু যেমন যদি দু একটা ফিচার্স বলেন আমাদেরকে একটু। হ্যাঁ, কোন যেমন কোন হচ্ছে ফিচার? প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন এর যে ব্যাপারগুলো সেগুলো আগে যেরকম সমস্ত কোয়েশ্চেন একসাথে মানে হতো। কিন্তু আমি একটা টপিক আমি পড়েছি কোন একটা বিষয়, সেইখান থেকেই আমি হয়তো প্রশ্নগুলো দেখতে চাইছি কিন্তু সেটা পেতাম না। সেজন্য আমাকে পুরোটা পিডিএফ হয়তো দেখতে হতো। অনেক সময় নষ্ট হতো। কিন্তু পার্টিকুলার আমি হয়তো কবিতার প্রশ্ন দেখতে চাইছি। কবিতার মানে প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন এর কাছে চলে গেলাম। আমার খুব সহজে পাওয়া হয়ে গেল। আ সেইজন্য আমার খাটাখাটনি অনেকটা বন্ধ হয়ে গেছিল। মানে নিজে নোট তৈরি করব, নিজে কোয়েশ্চেন লিখব সেগুলো আর করতে হচ্ছিল না। তারপর আরেকটা কথা বলব স্টাডি মেটেরিয়াল। তার কারণ আমি নিজে পড়তে গিয়ে প্রচুর নোটস তৈরি করেছি। মানে এখানে পড়ার আগে নোটস তৈরি করেছি। নিজে মানে পড়েছি, বুঝেছি, আন্ডারলাইন করেছি, লিখেছি। কিন্তু তার পরবর্তীকালে দেখলাম সেই নোটস আমার কাছে অচল।
কেন বিএসসিসিআই যে স্টাডি মেটেরিয়াল আমার কাছে পেয়েছি সেগুলো আমি যদি লিখেছি একটা জায়গা থেকে 50টা পয়েন্ট, বিএসসিসিআই মানে সেখান থেকে স্টাডি মেটেরিয়ালে সেখানে পয়েন্ট আছে 200খানা, তাহলে আমার করার কি দরকার? সেখানে তো আমার করার প্রয়োজনই নেই। আর 200টা টপিক যদি ওখান থেকে আমি নোটস গুলো করি এবং একবার যদি পড়ে নিতে পারি, তাহলে তো আমার আর লেখালেখি করে অনেক সময় নষ্ট হচ্ছিল, সেটা তো আর করার দরকারই নেই। তা পরীক্ষার আগে যে স্টাডি মেটেরিয়াল গুলোকে আমি চোখ বুলিয়েছি এবং আমার মনে হচ্ছে যেন সব পড়া হয়ে গেছে, এরকম মনে হয়েছে। সেইগুলোকে আমি পড়েছি। তবে হ্যাঁ, আমি অনেক টপিক আছে যেগুলো আমি পড়ে শেষ করতে পারিনি। মধ্যযুগটা আমার কাছে মানে এত বোরিং লাগতো মধ্যযুগটা, মানে আমি ইন্টারেস্টই পেতাম না। আহ তারপরে ওইগুলোর ক্ষেত্রে শুধু স্টাডি মেটেরিয়াল গুলোকেই আমি ফলো করেছি। আর টেক্সট বইগুলো সেভাবে আর পড়তে পারিনি, অত সময় আচ্ছা, হয়নি আমার। বিএসএসসি এর স্টাডি মেটেরিয়াল, লোকজন একটা কথা বলে যে টেক্সট বুক না পড়লে নেট পাস করা যায় না, তো বিএসএসসি এর স্টাডি মেটেরিয়াল নেট পাসের ক্ষেত্রে কতটা হেল্পফুল? শুধু স্টাডি মেটেরিয়াল পড়ে আমি বলবো যে কিছু হবে না। তার কারণ আপনাকে আহ, আগে মানে রেগুলার যে লাইভ ক্লাসগুলো হয় সেই লাইভ ক্লাসগুলো আপনাকে অবশ্যই মন দিয়ে করতে হবে। আর আমি লাইভ ক্লাস মিস করতাম না, রোজ আমি লাইভ ক্লাসগুলো করতাম। এবং লাইভ ক্লাসগুলো করা মানে মানে আমার কাছে ওই যে ওইগুলো শুনছি এবং আমি টেক্সট বইগুলো বা এগুলো নিয়ে আমার আমার নোটস গুলো অনেক সময় টেক্সট বইগুলো নিয়ে সামনে যে বসেছি এবং ওনারা যে পড়াচ্ছেন এবং সেগুলোর সাথে আমি অন্যান্য কালি দিয়ে মার্ক করছি বা মার্ক করতে করতে আমি পড়ছি। এবং শুধু যদি আমি স্টাডি মেটেরিয়াল নিয়ে বসে থাকি না, সেগুলো কিরকম বোরিং মনে হবে, মানে মনে হচ্ছে যেন সেই মানে বস্তা পচা পড়াশোনা, এরকম এরকম মনে হয়েছে আমার। কিন্তু যখন আমি একবার লাইভ ক্লাস করে এসেছি, সেক্ষেত্রে আমার ক্ষেত্রে খুব সহজ মনে হয়েছে। এবং লাইভ ক্লাস না করলে আমার মনে হয় স্টাডি মেটেরিয়াল পুরো মানে ইন্টারেস্টই তৈরি হবে না, এটা আমার মনে হয়েছে। আমরা রিসেন্ট 6 মাস হলো স্টাডি মেটেরিয়াল গুলো ইউনিট ওয়াইজ বই তৈরি করে দিয়েছি, নিশ্চয়ই দেখেছেন। দু হ্যাঁ। নম্বর বিষয়, আমরা ভিডিও লাইব্রেরি বলে একটা নতুন ফিচার্স আপনাদের জন্য ইন্ট্রোডিউস করেছি। হুম। তো এই ফিচার্স গুলো আপনাকে কতটা হেল্প করেছে লাস্ট 6 মাসে? লাস্ট 6 মাসে আমি তো প্রথম থেকেই যেহেতু আমি 1 বছর যেহেতু পড়া হয়ে গেছে, আমার সব কোর্স আমার প্রায় মানে পুরোটাই কমপ্লিট হয়ে গেছিল। আর আহ, একবার হয়তো একটা ক্লাস আমি করলাম, খুব মন দিয়ে করলাম, কোনো একটা জায়গায় হয়তো আমার একটু বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তখন আমি ভিডিও লাইব্রেরিতে গেলাম, গিয়ে অন্য একটা ভিডিও দেখে নিলাম, দেখে নিয়ে আমার ব্যাপারটা পুরোটা ক্লিয়ার হয়ে গেল। এমন নয় যে আমি সব ভিডিও লাইব্রেরি আমি মানে লাইব্রেরি গিয়ে ফলো করেছি, তাতে অনেক সময় নষ্ট হতো। আমার যখন যেটা প্রয়োজন হয়েছে আমি তখন সেটাকে ব্যবহার করেছি। এবং সেটা আপনি সমাধানও পেয়েছেন এবং উপকারও হয়েছে, তাই তো? হ্যাঁ, একদম একদম উপকার হয়েছে। একদম, মানে কোনো এটাই আমাদের মেন উদ্দেশ্য। হ্যাঁ, মানে এমন একটা বিষয় আমি হয়তো পড়ছি যেটা আমার কাছে জটিল মনে হয়েছে, সেই বিষয়টা হয়তো একটা ক্লাস করেছি, লাইভ ক্লাস করেছি, কিন্তু আমি হয়তো অতটা সন্তুষ্ট হতে পারিনি, তখন আমি ভিডিও লাইব্রেরি দেখে নিলাম। সেখান থেকে আমার মনে হলো না না, এটা হচ্ছে একদম পারফেক্ট। সেক্ষেত্রে আমার সেটা উপকার হয়ে গেছে। আর না হলে মানে এটা এটা একটা পড়ছি, পড়তে গিয়ে আবার একটু ভিডিও লাইব্রেরি দেখছি, আবার ওখান থেকে লাইভ ক্লাসে আসছি, এরকম করলে আমার মনে হয় সময় নষ্ট হয়েছে হবে, ওই জন্য এরকম আমি করিনি। যখন যেটা প্রয়োজন তখন সেটা করেছি। মানে আপনি ফিচার্সটাকে ততটুকুই ব্যবহার করেছেন যতটুকু আপনার প্রয়োজন, এবং আপনি যেখানে প্রয়োজন হিসাবে ফিচার্সকে মানে শরণাপন্ন হয়েছেন, আপনি উপকার পেয়েছেন, এই হলো পুরো বিষয়, তাই তো? হ্যাঁ, আর আমার বাংলা সাবজেক্টের থেকে মানে আমার জেনারেল পেপারটা একটু বেশি মানে উইক জোর ছিল। দিয়েছিলাম, তার কারণ আমার উইক ছিল ওইখানটাই সবচেয়ে বেশি, কেন ওইখানটায় আমি পাচ্ছিলাম না। আর আপনি যেহেতু ক্লাসে বহুবার বলেছেন যে জেনারেল পেপারটা পড়তে হবে, ওই ওই জায়গাটাকে আমরা অবহেলা করে ফেলি। হ্যাঁ, আর সাবজেক্টটা তো প্রত্যেকেই ভালোবাসে, ভালোবাসার বিষয় একটা থাকে, কিন্তু আমরা জেনারেল পেপারটাকে এড়িয়ে চলি। আর আমি প্রতিবারের ক্ষেত্রে আমি দেখেছি আগে যে পরীক্ষাগুলো আমি দিয়েছিলাম সেখানে জেনারেল পেপারটাকে এড়িয়েই আমি গেছিলাম। সেই জন্য হয়তো আমার মানে সফলতাটা তো অধরাই ছিল। কিন্তু জেনারেল পেপারকে তখন ভালোবাসতে পারছিলাম না, কিন্তু পরবর্তীকালে এই ক্লাসে জয়েন করার পরে স্যারেদের আহ, পড়ানোর প্রতি আমার একটা ইন্টারেস্ট তৈরি হয়, যে বিষয়গুলো আমি কিচ্ছু জানি না সেখান থেকে আমার একটা ইন্টারেস্ট তৈরি হয়। এবং সেগুলো আস্তে আস্তে পড়তে পড়তে মানে বুঝতে পারি যে আমিও তাহলে এগুলো যখন আমি বুঝতে পারছি তাহলে একটু পড়াশোনা করলে সেক্ষেত্রে আমার উপকার হবে। সেই জন্য উপকার হয়েছে আর জেনারেল বেশ। পেপার। আচ্ছা, একদম আজকের সেশনের শেষ মুহূর্তে চলে এসেছি। আমি শেষে একটা ছোট্ট প্রশ্ন করব। যারা বারবার পরীক্ষা দিয়ে ব্যর্থ হচ্ছে, একটুর জন্য সফল হতে পারছে না, তারা হতাশার গ্লানিতে অন্ধকারে ডুবে যাচ্ছে এবং বারবার চেষ্টা করছে কামব্যাক করার, কিন্তু কিছুতেই
সাফল্য পাচ্ছে না, সফল হতে পারছে না, তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি হবে? আমি বলবো যে আম সফলতা তখনই ধরা দেবে যখন তুমি নিজের শরীরের মধ্যে ধৈর্য আনতে পারবে। আ কেন কেন আমি ৬ বার পরীক্ষা দিয়েছি। আর এই ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার পরে মোটামুটি ২ বার। তার আগে আমি ৪ বার দিয়েছি। মোট ৬ বার। আ তা সব বন্ধুদের মানে হচ্ছে, আ আমার হচ্ছে না। অনেক সময় মন খারাপ লাগতো। তখন আমার মনে হতো যে আমার মনে হয় এখনো সময় হয়নি। আরো পড়াশোনা করতে হবে। আরো মানে সময় দিতে হবে। তা মন খারাপ করলে চলবে না, হেরে গেলেও চলবে না। কেন যখনই তুমি হেরে যাবে তখন তোমার সফলতা ওখান থেকে তোমাকে ছেড়ে বেরিয়ে যাবে। তুমি ধৈর্য ধরো, অপেক্ষা করো এবং পড়াশোনা করো। আগামী দিনে তোমার জন্য সফলতা আসছে। একদম। খুব ভালো লাগলো অজন্তা তোমার সাথে কথা বলে। আশা করছি খুব শিগগিরই বেলুড়ে তোমাদের সঙ্গে দেখা হবে সংবর্ধনা সভাতে। তো অপেক্ষায় থাকলাম সামনাসামনি দেখা হওয়ার। আর আগামী দিনে খুব তাড়াতাড়ি জিআরএফ এর স্বপ্ন পূরণ হোক, জিআরএফ ধরা দিক তোমার কাছে, আমি এই প্রার্থনাই করব। আর সকলকে ধন্যবাদ দেব এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। তো আজকে এই পর্যন্তই। আগামী দিনে আরো অন্যান্য টপারদের সঙ্গে দেখা হবে টপার স্টকের নতুন কোনো